এবার আমরা যেটা নিয়ে শুরু করব, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার, তাহলে আমরা যেটুকু পড়লাম সেটা হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার, সংজ্ঞা, বিকল্প সংজ্ঞা, গ্রাম তুল্যাঙ্ক ভার, গ্রাম তুল্যাঙ্ক সংখ্যা, তুল্যাঙ্ক অনুপাত সূত্র, তুল্যাঙ্ক অনুপাত সূত্রটি মিহিতানুপাত সূত্রের অনুসিদ্ধান্ত মাত্র, এইটুকুই পড়লাম। ঠিক আছে, এরপরে যেটা আমরা পড়ব মৌলের তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ভরের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে তুল্যাঙ্ক ভারের সঙ্গে তোমার পারমাণবিক ভরের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, সেটাই নিয়ে আমরা এখান থেকে আমরা এগোবো। তাহলে মৌলের বলছে, হ্যাঁ, মৌলের তুল্যাঙ্ক ভার ও পারমাণবিক ভরের সম্পর্ক। ঠিক আছে, আশা করি আমার আওয়াজগুলো ক্লিয়ার শুনতে পাচ্ছ। না শুনতে পারলে হেডফোন ইউজ করবে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভরের সঙ্গে আমরা পারমাণবিক ভরের সম্পর্ক পড়ব। প্রতিষ্ঠা করব না, প্রতিষ্ঠা করা যায়, বাট আমরা প্রতিষ্ঠা করব না, ও তো আসবে না। ঠিক আছে, তো তাহলে আমরা যদি ধরি, ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি কোনো মৌলের পারমাণবিক ভর হচ্ছে ক্যাপিটাল এ। ক্লিয়ার হলো? ক্যাপিটাল এ এই জন্য ধরা হয় কেন, ইংরেজিতে অ্যাটমিক মাস বলা হয়। তাহলে কোনো মৌলের পারমাণবিক ভর যদি এ হয়, তুল্যাঙ্ক ভার যদি ই হয় এবং যোজ্যতা যদি ভি হয়। তুল্যাঙ্ক ভারকে ই দিয়ে কেন ডিনোট করা হয়, কেন কি ই হচ্ছে ইংরেজিতে ইকুইভ্যালেন্ট ওয়েট, আর যোজ্যতা ভি কেন কি ইংরেজিতে ভ্যালেন্সি বলে। ঠিক আছে, তাই যদি হয় তাহলে সম্পর্ক হবে মৌলের পারমাণবিক ভর, অতএব মৌলের পারমাণবিক ভর ইকুয়াল টু মৌলের তুল্যাঙ্ক ভর ইন্টু হচ্ছে যোজ্যতা। ক্লিয়ার হলো? তার মানে কি দাঁড়াচ্ছে, তাহলে পারমাণবিক ভরকে আমরা এ দিয়ে ডিনোট করছি, তুল্যাঙ্ক ভরকে আমরা ই দিয়ে ডিনোট করছি, আর যোজ্যতাকে আমরা ভি দিয়ে ডিনোট করছি। তো এই হচ্ছে আমাদের সম্পর্ক, এটা মুখস্থ করবে, খুব দরকার। এইভাবেই আমরা বিভিন্ন মৌলের তুল্যাঙ্ক ভার বা পারমাণবিক ভর বার করি। ঠিক আছে, তাহলে এ এর মান যদি ই ইন্টু ভি হয়, তাহলে এখান থেকে আমরা এটা বলতে পারি না, দেখো তো, এখান থেকে এটা বলা যায় যে তুল্যাঙ্ক ভার, কোনো মৌলের তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু ওই মৌলের পারমাণবিক ভর বাই যোজ্যতা। তাহলে দেখো, আমরা যখন তুল্যাঙ্ক ভারের সংজ্ঞা পড়ছিলাম, সেখানে এই যে বিভিন্ন উদাহরণগুলো তুলে ধরছিলাম, ঠিক আছে, তো আমরা কিন্তু এইভাবেই বার করেছি। যেমন তোমাদের একটু বলে দিই, উদাহরণটা তুলে ধরাটাই ধরলেই তোমরা বুঝতে পারবে। যেমন সোডিয়ামের ক্ষেত্রে, এবার সোডিয়ামের ক্ষেত্রে যোজ্যতা পারমাণবিক ভর কত, 23, আর যোজ্যতা কত, 1। তাই সোডিয়াম জাতীয় মৌলদের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কত হবে, 23। এই জায়গাটা ইম্পর্টেন্সই খুব ইম্পর্টেন্ট। দেখো, যোজ্যতা হচ্ছে 1, আর এখান থেকে তোমরা কি বুঝতে পারছো যে সোডিয়াম জাতীয় যৌগ, ঠিক আছে, যাদের যোজ্যতা হচ্ছে 1। নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে নয়, কেন নিষ্ক্রিয় বা যেমন হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, ঠিক আছে, এদের ক্ষেত্রে নিষ্ক্রিয় মৌল বলা হয়, এদের ক্ষেত্রে যোজ্যতা 0। এদের ক্ষেত্রে কিন্তু পারমাণবিক ভর
মানে যেহেতু নিষ্ক্রিয় গ্যাসগুলোর ক্ষেত্রে ভি এর মান 0, তার মানে এ ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, মানে ওখানে তুল্যাঙ্ক ভার শব্দটা অতটা ব্যবহার করা হয় না। কিন্তু যদি যোজ্যতা 1 হয়, যেমন সোডিয়াম জাতীয় মৌলগুলোর ক্ষেত্রে, সোডিয়াম জাতীয় মৌলগুলো তোমরা কোথায় পাবে? 1 নম্বর শ্রেণীর মৌলগুলোর ক্ষেত্রে। ঠিক আছে, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, লিথিয়াম, মনে করে দেখো, সোডিয়াম, পটাশিয়াম, লিথিয়াম এই জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে তোমরা সবসময় দেখবে যে যেটাই পারমাণবিক ভর সেটাই হচ্ছে তোমার যোজ্যতা। তার মানে ভি এর মান যদি 1 হয়, তো এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে এ ইকুয়াল টু ই হবে। তো এই জন্যই দেখবে সোডিয়ামের ক্ষেত্রে আমরা প্রথমে উদাহরণ তুলে ধরেছিলাম, ওখানে কিন্তু 23ই ধরা হয়েছিল। ক্লিয়ার হলো? তাহলে আমরা এখান থেকে এটাই বুঝতে পারছি, এই উদাহরণে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে একযোজি মৌলের, ঠিক আছে, একযোজি মৌলের, ক্লিয়ার হলো, পারমাণবিক ভর আর তুল্যাঙ্ক ভার কি হয়? একই হয়। হয়েছে? এইটা কিন্তু আমরা এইভাবে কনক্লুড করতে পারি। এই যে তাহলে আমরা কিন্তু এটাকে এইভাবে কনক্লুড করতে পারি যে একযোজি মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর, ঠিক আছে, আর তুল্যাঙ্ক ভার একই হবে। এবার তোমাকে যদি উদাহরণ জিজ্ঞেস করে, একটা তো উদাহরণ তুমি সোডিয়াম পেলে, তো লিথিয়াম দিতে পারো, পটাশিয়াম দিতে পারো, ঠিক আছে, হাইড্রোজেন দিতে পারো, ঠিক আছে, সবই তো একযোজি মৌল, 1 নম্বর শ্রেণীর মৌল। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, এই কটা মোটামুটি মনে রাখলেই হবে, এরা সব একযোজি। এই জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তুল্যাঙ্ক ভার আর পারমাণবিক ভরকে একই পাবো আমরা। ঠিক আছে, তো অন্যান্য উদাহরণ দিই, যেমন দ্বিযোজী মৌলগুলোর ক্ষেত্রে, এই যে ক্যালসিয়ামের ক্ষেত্রে 20 এসেছিলো না, মনে করো দেখো দ্বিযোজী মৌল মূলত 2 নম্বর শ্রেণীর মৌলগুলো হয়। হ্যাঁ, আয়দার 2 নম্বর শ্রেণীর মৌলগুলো হয়, তা এরা হচ্ছে দ্বিযোজী। হ্যাঁ, দ্বিযোজী দ্বিপরমাণুক হলে কিন্তু একটা আলাদা ব্যাপার আসে, আমি তোমাদের সেটাও দেখাবো। অক্সিজেনের ক্ষেত্রে দেখবে ওরাও দ্বিযোজী, যোজ্যতা ওদের 2, বাট ওরা দ্বিপরমাণুক। ঠিক আছে, যেমন ক্যালসিয়াম। এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে তোমার কি হবে? পারমাণবিক ভর হচ্ছে 40 আর যোজ্যতা হচ্ছে তোমার কত? 2। ক্যালসিয়াম 2 নম্বর শ্রেণীর মৌল, যেহেতু যোজ্যতা 2, তাহলে তুল্যাঙ্ক ভার কী হবে? এই যে ফর্মুলা বসাবে, এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ, এই তোমার ফর্মুলা দেখতে পাচ্ছ, এই যে ফর্মুলা A/B, এর জায়গায় বসাবে 40, বি এর জায়গায় বসাবে 2, কত চলে এলো? 20। ক্যালসিয়াম জাতীয় যৌগের ক্ষেত্রে যারা দ্বিযোজী, তাদের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কিন্তু যেটা পারমাণবিক ভর তার অর্ধেক হয়ে যায়। কিন্তু কিছু কিছু মৌল আছে, যেমন ধরে নাও ক্লোরিনের উদাহরণ দিচ্ছে। ক্লোরিনকে Cl লিখবে না, Cl2 লিখবে। ক্লোরিন কিন্তু একযোজী, ক্লিয়ার? এদের যোজ্যতা 1 হয়েছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে যদি আমি এ বসাই, তাহলে এ বসবে না, ক্লোরিনের ক্ষেত্রে এ বসে না, কেন কি? ক্লোরিন হচ্ছে পারমাণবিক ভর নয়, আণবিক ভর। ঠিক আছে, তো তাহলে আণবিক ভরের ক্ষেত্রে কি করা হয়? মলিকুলার ওয়েট বার করতে হয়। তো মলিকুলার ওয়েট হচ্ছে তোমার কি 35.5, এটাকে 2 দিয়ে গুণ করবে, 71 আসবে। হয়েছে। ক্লোরিনের ক্ষেত্রে যদি তুল্যাঙ্ক ভার বার করতে হয়, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে আমরা এই যে মলিকুলার মাস যেটা আছে, আণবিক ভর, এই 71কে আমি মোট যোজ্যতা 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এবার আমরা দেখো ক্লোরিন একযোজী হয়েছে, কিন্তু 2 দিয়ে কেন ভাগ করছি? দিয়ে 35.5 আসছে, কারণ এটা এক ধরনের যৌগ হয়ে গেল। ঠিক আছে, তাহলে যৌগের ক্ষেত্রে যখনই তুমি
কি বলে তুল্যাঙ্ক ভার বার করবে, তখন টোটাল যোজ্যতা, মোট যোজ্যতার চিন্তা করবে, মোট যোজ্যতা। তাহলে ক্লোরিন এক যোজি হওয়ার জন্য মোট যোজ্যতা কত? 2, যেহেতু দুটো ক্লোরিন আছে তাই 2 দিয়ে ভাগ করলাম। আর একটা উদাহরণ তুলে ধরি তোমাদের বোঝার জন্য। অক্সিজেন, যেমন O2। এবার অক্সিজেন তো পারমাণবিক ভর ধরলে হবে না, ও তো অক্সিজেন প্রকৃতির মধ্যে O2 হিসেবে থাকে, অণু হিসেবে থাকে, এর মলিকুলার মাস ধরবে। 16 × 2 কত হচ্ছে? 32। এর ক্ষেত্রে যখনই যোজ্যতা বার করব, তাহলে 32কে আমরা 4 দিয়ে ভাগ করব, উত্তর আসবে 8। কেন 4 দিয়ে ভাগ করলাম? কারণ অক্সিজেন দ্বিযোজী, O2 মাইনাস মনে পড়ছে, ক্লোরিন Cl মাইনাস দ্বিযোজী। কিন্তু এখানে দেখো দুটি অক্সিজেন পরমাণু আছে, ভালো করে বোঝার চেষ্টা করবা, দুটি অক্সিজেন পরমাণু আছে, তাই O2-র ক্ষেত্রে মোট যোজ্যতা হয়ে যাবে কত? 2। তাই জন্যই আমরা মোট যোজ্যতা 2 হবে না, 2 × 2 হয়ে যাবে, মানে 4। ঠিক আছে, তাহলে মোট যোজ্যতা মানে ভি এর মানের কথা বলা হচ্ছে, এই যে ভি দেখতে পাচ্ছ এর কথা বলা হচ্ছে। আমরা মৌলের থেকে শুরু করলাম, মৌল থেকে শুরু করলাম, প্রথমে 1 যোজি, তারপরে তোমাদেরকে বলা হলো যে নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে 0 যোজি, ওদের কাছে তুল্যাঙ্ক ব্যাপারটা ইউজ হয় না। তারপর আমরা যৌগের ক্ষেত্রে চলে গেলাম, হ্যাঁ, অণুর ক্ষেত্রে চলে গেলাম, ক্লোরিন আর অক্সিজেনের উদাহরণ তুলে ধরলাম, এরা কিন্তু অণু। ঠিক আছে, যৌগের ক্ষেত্রে চলে গেলাম, মৌলিক অণু। ঠিক আছে, মৌলিক অণুর ক্ষেত্রে চলে গেলাম, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মৌলিক অণু। হয়েছে? তা মৌলিক অণুর ক্ষেত্রে আমরা কিভাবে তুল্যাঙ্ক ভার বার করব সেটা কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ফর্মুলা কিন্তু আমরা এইভাবেই ইউজ করছি, হ্যাঁ, তুল্যাঙ্ক ভার হচ্ছে A/V, এখানেও কিন্তু আমরা ইউজ করছি M/V, কিন্তু ভিটা এখানে মোট যোজ্যতা, কিন্তু বোঝা গেল তো, মোট যোজ্যতা চিন্তা করবে। তাহলে এইভাবেই কিন্তু মৌলিক অণুর ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার বার করা যায়। ঠিক আছে, হ্যাঁ, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখবে এইভাবেই বেরোবে, H2 তো, তাই 2/2, এই জন্য 1 আসে। তো এই হচ্ছে ব্যাপার। এবার নেক্সট একটা প্রশ্ন এখানে আসে, এটাও তোমাদের বুঝতে হবে, তোমাদের পড়াটা এগিয়ে রাখি, হ্যাঁ, কেন কি সেদিন কামাই হয়ে গেছিলো তো, অনেকটা দিন, মাসখানিক হয়ে গেল, এখন আর সেইভাবে পড়ালে হবে না। ঠিক আছে, এবার নেক্সট যে প্রশ্নটা তোমাদের জিজ্ঞেস করে সেটা হচ্ছে যে তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভর অপেক্ষা, ঠিক আছে, বেশি হতে পারে কি? এরকম প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তা তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভরের অপেক্ষা বেশি হতে পারে কি, তাহলে তোমাদের যে উত্তরটা হবে, উত্তর যেটা দেবে সেটা হবে না, হতে পারে না। ঠিক আছে, তাহলে উত্তর হবে হতে পারে না। দেখে নাও, তাহলে তুল্যাঙ্ক ভার পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে কি, উত্তর হবে না। এবার এর এগেনস্টে যুক্তি কী দিতে হবে? যুক্তি আমি খুব সহজেই তোমাদের বুঝিয়ে দেবো, বাকি তোমরা বই থেকে পড়ে নেবে। ঠিক আছে, তো নোট ফোট তো আমি লেখাই না, কিন্তু বই যদি ঠিকঠাক ফলো করতে পারো এগুলো নোট ফোটকেও পিছিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো ফর্মুলা যেটা আমরা জানি, কি জানি, A = E × V হয়েছে, তাহলে E = A/V হলো। এবার কে পারমাণবিক ভর অপেক্ষা যদি বেশি হতে হয়, ভালো করে লক্ষ্য করো, এই তো ই হচ্ছে তুল্যাঙ্ক ভর, এ হচ্ছে পারমাণবিক ভর, ভি হচ্ছে যোজ্যতা। তাহলে কে এর অপেক্ষা যদি বেশি হতে হয়, তাহলে ভি এর মান অবশ্যই কী হতে হবে? <<1 হতে হবে। বোঝা গেল? তার মানে কি, কে যদি এ অপেক্ষা বেশি হতে হয়, এটা তখনই পসিবল যদি ভি এর মান <<1 হবে। কিন্তু বাস্তবে যোজ্যতা কোনো দিন
1-এর থেকে কম হয় না, 0 হতে পারে। তো যোজ্যতা মিনিমাম 1 হবে, 0 হলে তুল্যাঙ্ক ভারের কোনো সম্পর্ক নেই, মিনিমাম যোজ্যতা 1 হতে হবে। ঠিক আছে, তো তাহলে ভি এর মান যদি 1 হয়, তো ই এর মান তুল্যাঙ্ক ভার খুব বেশি হলে পারমাণবিক ভরের সমান হতে পারে, কিন্তু কোনোদিনই তুল্যাঙ্ক ভার, হ্যাঁ, তোমার এ অপেক্ষা বেশি হতে পারে না। এই দেখো এইভাবেই ইকে এর থেকে বেশি দেখাচ্ছি কিন্তু কেটে দিয়েছি, তাহলে উত্তরটা কী হবে না। কীভাবে আমরা করলাম, এ ইকুয়াল টু ই ইন্টু ভি, ইকুয়াল টু এ বাই ভি, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ই এর মান এর থেকে বেশি। ঠিক আছে, অঙ্কতে তোমাদের এইভাবে করবে, এটা তখনই বেশি হবে যখন যোজ্যতার মান <<1 হবে, কিন্তু বাস্তবে কি হচ্ছে, যোজ্যতা কোনো দিনই 1-এর থেকে কম হবে না। যদি 1 হয় তাহলে খুব জোর ই এর মান এর সমান হতে পারে, কিন্তু কোনো দিনই বেশি হতে পারে না। তার মানে আইদার সমান হবে বা কম হবে। ঠিক আছে, তো বা ই এর মান << এ হবে। বোঝা গেল? মানে ই এর মান এর সমান হতে পারে ম্যাক্স টু ম্যাক্স, আর না হলে পারমাণবিক ভর অপেক্ষা কম হবে, কিন্তু কোনো দিনই পারমাণবিক ভর অপেক্ষা বেশি হতে পারে না। তো এই একটা প্রশ্ন দেয়, বেসিক প্রশ্ন, এইগুলো তোমরা পড়বে। নেক্সট দেখো আরেকটা জিজ্ঞেস করে, ঠিক আছে, তোমাদের আরেকটা জিজ্ঞেস করে, সেটা কি, আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করে, সেটাও আমরা ডিসকাস করব। ঠিক আছে, যতটা পারবো ডিসকাস করব। সেটা হচ্ছে তুল্যাঙ্ক ভার, মৌলের তুল্যাঙ্ক ভার কখনই 0 হতে পারে কি? তাহলে প্রশ্ন হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার কখনো 0 হতে পারে কি? প্রশ্ন, এই হচ্ছে প্রশ্ন। ক্লিয়ার হলো? তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, 0 হতে পারে কি, এই হচ্ছে প্রশ্ন। তাহলে উত্তর হবে কি? আমাকে যদি উত্তর করতে বলা হয়, ঠিক আছে, উত্তর হবে মৌলের কখনোই 0 হতে পারে। আমি কিন্তু সামনে থেকে শুরু করব না, মাঝখান থেকে শুরু করব, কেন বোঝাচ্ছি তো। কখনোই 0 হতে পারে না, এই যে, তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই 0 হতে পারে না। এর এগেন্সে তোমাকে তো যুক্তি দিতে হবে, তো যুক্তিটা কি দেবো আমরা? ঠিক আছে, কারণ ব্যাখ্যা করতে গিয়ে তোমাকে ওই সমীকরণটা নিয়ে আসতে হবে, ই ইকুয়ালস টু এ বাই ভি। তাহলে তুল্যাঙ্ক ভারকে যদি 0 হতে হয়, ঠিক আছে, তো তাহলে এর মান 0 হতে হবে। এবার ভি এর মান তো কোনোদিন 0 হবে না, কারণ কি আমরা তুল্যাঙ্ক ভার যদি পরিমাপ করি তাহলে ভি এর মান নিশ্চয়ই 1 হবে। ঠিক আছে, 1-এর থেকে কম হতে পারে না। ক্লিয়ার হলো? এটা তো কনফার্ম হয়ে গেল যে এর মান যদি 0 হতে হয় তো এর মান 0 হতে হবে। কেন কি ভি সবসময় 1 হবে বা 1-এর থেকে বেশি হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ভি এর মান গ্রেটার দেন ইকুয়াল টু আর গ্রেটার দেন 1 হবে, এটা তো কনফার্ম। তাহলে ই এর মান 0 হতে গেলে, হ্যাঁ, শর্ত কি? শর্ত হচ্ছে এ ইকুয়াল টু 0 হতে হবে। কিন্তু আমরা জানি কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, ঠিক আছে, কোনো মৌলের ক্ষেত্রে, কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, যে কোনো মৌল ধরে নাও, নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর কোনো দিনই 0 হবে না। ঠিক আছে, কোনো দিনই 0 হতে পারে না। তাহলে আমাদের কনক্লুশন হয়ে গেল যে ই এর মান কোনো দিনই 0 হতে পারে না। এই হচ্ছে কনক্লুশন। তাহলে বোঝা গেল, আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন যদি জিজ্ঞেস করে
যে মৌলের তুল্যাঙ্ক ভার কখনো শূন্য হতে পারে কি, তাহলে তোমরা উত্তর দেবে যে কখনোই শূন্য হতে পারে না, অর্থাৎ মৌলের তুল্যাঙ্ক ভার কখনোই শূন্য হতে পারে না। তাহলে তার যুক্তি দিতে গিয়ে তোমাকে এই জায়গাটা খেয়াল করতে হবে ইকুয়াল টু এ বাই ভি। এবার ভি তো আমরা আগেই প্রমাণ করেছি ভি এর মান 1 হতে পারে বা 1-এর বেশি হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে ই এর মান 0 হতে গেলে শর্ত হচ্ছে যে পারমাণবিক ভরকে শূন্য হতে হবে, কিন্তু কোনো নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে এর মান কোনোদিনই শূন্য হতে পারে না। এর মান যদি কোনো দিন শূন্য যদি না হয়, ভি তো আগেই শূন্য হবে না বলেই দেওয়া হয়েছে, তো ই এর মানও কোনোদিনই শূন্য হতে পারে না। এই ধরনের প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন আসে, সেটাও ডিসকাস করব। এগুলো যত ডিসকাস করবে ততই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কনসেপ্ট কিন্তু ক্লিয়ার রাখতে হবে, তবে পরীক্ষা পাস করতে পারবে কিন্তু ভালো নম্বরে, আর না হলে টুকে টুকে চালাতে হবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন কি আসতে পারে যে মৌলের তুল্যাঙ্ক ভার যোজ্যতার সঙ্গে কীরকম সম্পর্ক প্রতিষ্ঠা করে। হ্যাঁ, মৌলের তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতার সম্পর্ক মানে সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক। মৌলের তুল্যাঙ্ক ভার এবং যোজ্যতার সম্পর্ক, ঠিক আছে, এই প্রশ্ন তোমাদেরকে কিন্তু পড়তে হবে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভারের সঙ্গে যোজ্যতার কী সম্পর্ক, তো আমি আগেই বলে রাখি যে মৌলের সঙ্গে তুল্যাঙ্ক ভারের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে কীভাবে ব্যস্তানুপাতিক সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। তো জাস্টিফাই করার জন্য আমাদের কিন্তু ওই একটাই ফর্মুলা, ই ইকুয়াল টু এ বাই ভি। তাহলে ই ইকুয়াল টু এ বাই ভি, ই হচ্ছে মৌলের তুল্যাঙ্ক ভার, এ হচ্ছে মৌলের পারমাণবিক ভর, আর ভি হচ্ছে তোমার মৌলের যোজ্যতা। ঠিক আছে, তাহলে আমরা একটু এবার দেখো প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর কিন্তু নির্দিষ্ট, মানে এটা একটা স্থির রাশি। একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর কিন্তু ধ্রুবক। ঠিক আছে, তো তাহলে কী দাঁড়ালো যে মৌলের পারমাণবিক ভর একটা স্থির রাশি। ঠিক আছে, তাহলে মৌলের পারমাণবিক ভর, ঠিক আছে, তোমার হচ্ছে ভর একটি স্থির রাশি। স্থির রাশির অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে, অর্থাৎ একটি নির্দিষ্ট, আশা করি তোমরা বুঝতে পারছো, ব্লার হচ্ছে না, পড়াতে গিয়ে আমি ভুলে যাচ্ছি। নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে এর মানের কোনো পরিবর্তন হবে নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে। তাহলে পারমাণবিক ভর যদি ধ্রুবক হয়, মানে এ যদি ধ্রুবক হয়, তাহলে আমরা কি বলতে পারি, ই ইকুয়াল টু কি, ধ্রুবক বাই ভি। ধ্রুবক বাই ভি হলে কি হয়, ই ইকুয়াল টু সমানুপাতিক 1/v। তো এখান থেকে আমরা এইভাবে প্রমাণ করছি যে ই এর মান যোজ্যতার সঙ্গে সমানুপাতিক। ক্লিয়ার হলো? আরেকবার ক্লিয়ারলি বলে দিই, তাহলে ই ইকুয়াল টু এ বাই ভি। ঠিক আছে, তাহলে আমরা এখানে বলছি যে ব্যস্তানুপাতিক হতে গেলে এর মান ধ্রুবক হতে হবে, তো সেটাই প্রমাণ করছি যে মৌলের পারমাণবিক ভর একটা স্থির রাশি, তাহলে একটা অর্থাৎ মানে এক নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভর ধ্রুবক, এর মান যদি ধ্রুবক হয় তো ই ইকুয়াল টু ধ্রুবক বাই যোজ্যতা, তাহলে ই সমানুপাতিক 1/v। সমানুপাতিক 1/v মানেই তো ব্যস্তানুপাতিক বোঝাচ্ছে। তার মানে উত্তর হবে কি, মৌলের তুল্যাঙ্ক ভার যোজ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, যোজ্যতার সঙ্গে ব্যস্তানুপাতিক। এই হচ্ছে সম্পর্ক।
তো এরকম এমসিকিউ প্রশ্নতেও আসতে পারে, প্রমাণ আসতে পারে। তো তোমাদের কিন্তু এই প্রমাণগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। এবার আমরা পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার নিয়ে পড়বো আমরা, ঠিক আছে। তাহলে তুল্যাঙ্ক ভার কিছু কিছু মৌলের ক্ষেত্রে পরিবর্তনশীল হতে পারে, ঠিক আছে। তো তাহলে আমরা মৌলের তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, ঠিক আছে। তো এই জায়গা থেকে শুরু করব। মৌলের নেক্সট টপিক তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, ঠিক আছে। মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে পরিবর্তনশীল, এখান থেকে আমরা শুরু করব। মৌলের তুল্যাঙ্ক ভার হচ্ছে পরিবর্তনশীল, এই যে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার যদি পরিবর্তনশীল হয় তাহলে কোন কোন ক্ষেত্রে? ফর্মুলা তো একই, E = m/v। তাহলে আমরা তো পড়ে নিয়েছি যে একটা নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে পারমাণবিক ভরের মানের কোনো পরিবর্তন হয় না, মানে অর্থাৎ m হচ্ছে ধ্রুবক, একটু আগে পড়েছি। তো m যদি ধ্রুবক হয় তো E এর মান কখন পরিবর্তন হবে? যখন যোজ্যতার মানের পরিবর্তন হবে, ঠিক আছে। তার মানে অনেক মৌল আছে যাদের একাধিক যোজ্যতা থাকে, হ্যাঁ। তো অনেক মৌল আছে যাদের একাধিক যোজ্যতা বর্তমান, ঠিক আছে। তাহলে যে সমস্ত মৌলের, মনে রাখবে আসতেই পারে প্রশ্ন, তো কোন কোন ধরনের মৌলের ক্ষেত্রে পরিবর্তনশীল যোজ্যতা দেখা যায়, পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখা যায়? তাহলে যাদের একাধিক যোজ্যতা বর্তমান, যাদের একাধিক যোজ্যতা বর্তমান, তাহলে সেই সমস্ত মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হয়। যাদের একাধিক যোজ্যতা বর্তমান, তাহলে সেই সব, ঠিক আছে, মৌলের, তাহলে সেই সব মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল, তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, সেই সব মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার পরিবর্তনশীল হলো। তাহলে সেই সব মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কী হবে? পরিবর্তনশীল হবে। তো এখান থেকে তোমরা বুঝতে পারছো অনেক মৌল আছে যাদের একাধিক যোজ্যতা বর্তমান, তো যে সমস্ত মৌলের একাধিক যোজ্যতা বর্তমান তাদের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কিন্তু পরিবর্তনশীল। এই যে জায়গাটা মনে রাখবে, সেই সমস্ত মৌলের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার কী হবে? পরিবর্তনশীল হবে, ঠিক আছে। তো তারা পরিবর্তনশীল যোজ্যতা থাকলেই তুল্যাঙ্ক ভার কী হবে? পরিবর্তনশীল হবে। এবার এর শর্ত আছে, তাহলে ডিপেন্ড করছে যে মৌলটি কখন পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করবে, সেটা ডিপেন্ড করছে সে কোন ধরনের বিক্রিয়ায় অংশগ্রহণ করছে। তাই একটা শর্ত আছে, শর্ত কি? যে সে কোন ধরনের বিক্রিয়া অংশগ্রহণ করছে। আসইক মনে আছে, লোহার ক্ষেত্রে আমরা পড়েছি আসইক, ঠিক আছে। তো পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলের তুল্যাঙ্ক ভার ডিপেন্ড করে যে সে কোন যৌগের মধ্যে আছে বা সে কোন ধরনের রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে। তাহলে এক হচ্ছে শর্ত যে তোমার পরিবর্তনশীল, তাহলে আমরা বলতে পারি পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন, ঠিক আছে, পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে, কিসের উপর ডিপেন্ড করে? তুল্যাঙ্ক ভারের মান সেটা ডিপেন্ড করছে মৌলটি যে যৌগের ক্ষেত্রে, মৌলটি, ঠিক আছে, যে যৌগের ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে, কোন যৌগের ক্ষেত্রে আছে, অর্থাৎ কোন যৌগের মধ্যে আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো।
তাহলে পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন এই যে মৌলের তুল্যাঙ্ক ভার, পরিবর্তনশীল যোজ্যতা সম্পন্ন মৌলের তুল্যাঙ্ক ভার ডিপেন্ড করছে যে কোন যৌগের আছে। ঠিক আছে, যেমন আমরা উদাহরণ দিতে পারি, দু ধরনের উদাহরণ দিতে পারি। কপার আছে কিউপ্রাস আর কিউপ্রিক। তো কপারের যদি এক ধরনের উদাহরণ তুলে ধরা হয় Cu2O বা CuCl, ঠিক আছে, এর ক্ষেত্রে কপারের যোজ্যতা হচ্ছে 1। ঠিক আছে, এগুলো হচ্ছে কিউপ্রাস যৌগ। হ্যাঁ, এগুলো হচ্ছে কি কিউপ্রাস যৌগ, কিউপ্রাস যৌগ। তো কিউপ্রাস যৌগ বলেই কপারের যোজ্যতা 1। তাহলে এখানে যদি কপারের যোজ্যতা 1 হয়, তাহলে এই যৌগের ক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক ভার কত হবে? তো কপারের তুল্যাঙ্ক ভার কত হবে? কপার হচ্ছে 63.5 ধরতে পারো। তখন কপারকে 63.5কে 1 দিয়ে ভাগ করবো, তো উত্তর হবে 63.5 থেকে তুল্যাঙ্ক ভার হবে পারমাণবিক ভর যোজ্যতা। ঠিক আছে, এই ধরনের যৌগের ক্ষেত্রে যেখানে কপার কিউপ্রাস হিসেবে বর্তমান। ঠিক আছে, তো এবার আরেকটা উদাহরণ তুলে ধরি, অনেকগুলো উদাহরণ আছে। ঠিক আছে, এটা কপারের, তো আরেকটা উদাহরণ ধরে নাও যেখানে কপার কিউপ্রিক হিসেবে আছে, যেমন CuO বা CuCl2। ঠিক আছে, এই ধরনের যৌগের ক্ষেত্রে কপারের যোজ্যতা হচ্ছে তোমার 2। ক্লিয়ার হলো? এই ধরনের যৌগের ক্ষেত্রে কপারের যোজ্যতা হচ্ছে 2। কারণ হচ্ছে এরা হচ্ছে কিউপ্রিক যৌগ, কিউপ্রিক যৌগ হলো। এরা যেহেতু কিউপ্রিক যৌগ, তাই এখানে কপারের যোজ্যতা 2। এই ধরনের যৌগের ক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক ভার কত হবে? 63.5কে 2 দিয়ে ভাগ করো, উত্তর আসবে কত? 31.75। তাহলে কিউপ্রিক যৌগের ক্ষেত্রে কপারের তুল্যাঙ্ক ভার হচ্ছে তোমার কত? 31.5। বোঝা গেল কিউপ্রিক যৌগের ক্ষেত্রে। এবার আরেকটা উদাহরণ দিতে পারো, সেটা হচ্ছে তোমার লোহার ক্ষেত্রে। লোহারও কিউপ্রাস আর কিউপ্রিক আছে। ঠিক আছে, লোহারও কিউপ্রাস আর কিউপ্রিক আছে, যেমন FeO বা FeSO4, এরা হচ্ছে কিউপ্রাস। ঠিক আছে, এগুলো সবই হচ্ছে কিউপ্রাস, হয়েছে কিউপ্রাস যৌগ এগুলো কিন্তু। হ্যাঁ, এরা হচ্ছে কিউপ্রাস। তো এখানে লোহার যোজ্যতা হচ্ছে তোমার কত? 1। তাহলে এগুলো হচ্ছে কিউপ্রাস যৌগ, কিউপ্রাস না, ফেরাস যৌগ এরা, হ্যাঁ, ফেরাস যৌগ। কপারের মধ্যে মন পড়ে আছে, ফেরাস যৌগ। তো এরা যেহেতু ফেরাস যৌগ, তাই লোহার যোজ্যতা 1। তাহলে এই ধরনের যৌগের ক্ষেত্রে লোহার তুল্যাঙ্ক ভার কত হবে? Fe এর তুল্যাঙ্ক ভার কত হবে বলো? লোহা 56 না, 56 তো ধরা হয়। ঠিক আছে, বা অনেকে 58.5 ধরা হয়। তোমাদের বইয়ে 55.85 ধরা হয়েছে। হ্যাঁ, তোমার 56 ধরেই করবে। যেহেতু এখানে যা দিয়েছে সেটাই ঝেপে দিচ্ছি, সেটা 2 দিয়ে ভাগ করবে। এটা হচ্ছে 27.9 কিউপ্রাস যৌগ, তো 925। তাহলে ফেরাস যৌগের, সবসময় কিউপ্রাস বলছি, তাহলে ফেরাস যৌগের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আসবে 27.925। মনে থাকবে, কিউপ্রাস যৌগের ক্ষেত্রে, ফেরাস যৌগের ক্ষেত্রে লোহার তুল্যাঙ্ক ভার আসবে 27.925। 55.85কে 2 দিয়ে ভাগ করেছি। এখানে একটা ভুল করে দিয়েছি, এখানে যোজ্যতা 2 লিখেছি। হ্যাঁ, 1 লিখেছি, এটা 2 হবে। ফেরাসের ক্ষেত্রে লোহার যোজ্যতা 2 হয়, তাই 2 দিয়ে ভাগ করেছি। ঠিক আছে, ফেরিকের ক্ষেত্রে কি হবে?
ফেরিকের ক্ষেত্রে সংকেত হয়ে যাচ্ছে Fe2O3, এটা ফেরিক। আরেকটা উদাহরণ হচ্ছে FeCl3। আরও অনেক উদাহরণ আছে, এখানে যেহেতু যে কটা দিয়েছি সেটাই করছি আমরা। তার মানে এটা ভেবে নেওয়া একদমই ঠিক না যে ফেরাস যৌগের ক্ষেত্রে ব্যাস এই দুটোই উদাহরণ আছে, আরও আছে। শুধু তোমাকে যোজ্যতা মনে রেখে ট্যালি করলেই তোমরা কিন্তু অনেক ধরনের যৌগের সংকেত নিজে লিখতে পারবে। আর ফেরিক যৌগের ক্ষেত্রে আমরা এই দুটো উদাহরণ তুলে ধরেছি, Fe2O3 আর FeCl3। এটা যেহেতু ফেরিক যৌগ, এখানে Fe এর যোজ্যতা, ঠিক আছে, Fe এর যোজ্যতা হচ্ছে তোমার কত, 3। এটা যেহেতু ফেরিক যৌগ, এটা ফেরিক যৌগ, ঠিক আছে, ফেরিক যৌগ। যেহেতু এটা ফেরিক যৌগ তাই এখানে যোজ্যতা হচ্ছে কত, 3। তাহলে যোজ্যতা যদি 3 হয় তাহলে Fe এর তুল্যাঙ্ক ভার কত হবে? এই 55.85কে আমি 3 দিয়ে ভাগ করব, তাহলে আলটিমেটলি কত দাঁড়াবে? 18.616। ক্যালকুলেটর বসাবে, দেখবে মানটা চলে আসবে। 3 দিয়ে ভাগ করবো, তাহলে ফেরিক যৌগের ক্ষেত্রে যোজ্যতা 18.615। তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে সমস্ত মৌলগুলো পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে তাদের ক্ষেত্রে কিন্তু তুল্যাঙ্ক ভার ডিপেন্ড করছে যে সে কোন যৌগে অবস্থান করছে, ফেরাস নাকি ফেরিক। তাহলে ফেরাস যৌগের ক্ষেত্রে এক ধরনের তুল্যাঙ্ক বেরোবে। কপারের ক্ষেত্রে আমরা দেখলাম ফেরাস যৌগে কপারের তুল্যাঙ্ক ভার হচ্ছে 63.5, ঠিক আছে, কারণ কি ওখানে কপারের যোজ্যতা 1, কিন্তু কিউপ্রিক যৌগে তোমার কপারের যেহেতু যোজ্যতা 2, তাই এখানে তুল্যাঙ্ক ভার কিন্তু 63.5 না হয়ে 2 দিয়ে ভাগ করতে হচ্ছে পারমাণবিক ভরকে, তখন 31.75 আসছে। এবার লোহার ক্ষেত্রে দেখো দু ধরনের যৌগ আছে, ফেরাস আর ফেরিক। ফেরাস যৌগের ক্ষেত্রে লোহার যোজ্যতা 2, আর ফেরিক যৌগের ক্ষেত্রে লোহার যোজ্যতা 3। আর ফেরাস যৌগের ক্ষেত্রে যখনই লোহার তুল্যাঙ্ক ভর বার করবে তখন 55.85কে এটা 55.85 বা 56 ধরবে। এটা হচ্ছে তোমার লোহার পারমাণবিক ভর। অ্যাকোরেট ভর হচ্ছে 55.85, কিন্তু নর্মালি মানুষ 56 দিয়ে এগিয়ে যায়, 2 দিয়ে ভাগ করবে, তখন 27.925 আসবে। কিন্তু যখনই ফেরিক চলে আসবে, ফেরিকের উদাহরণ হচ্ছে Fe2O3, ফেরিক অক্সাইড, এটা ফেরাস অক্সাইড, ফেরাস সালফেট, ফেরিক ক্লোরাইড। তাহলে ফেরাস এখানে লোহার যোজ্যতা হয়ে যাবে 3 ফেরিক যৌগের ক্ষেত্রে। তো লোহার যোজ্যতা যদি 3 হয় তাহলে তুল্যাঙ্ক ভারের মানকে 27.925 আসবে? নিশ্চয়ই আসবে না। তখন আমাকে কি করতে হবে? আণবিক ভরকে 3 দিয়ে ভাগ করতে হবে। তখন 55.85কে 3 দিয়ে ভাগ করলে 18.616 আসছে। তো এই জায়গাগুলো খেয়াল করতে হবে। এবার এখানে তো একটা শর্তের আলোচনা হলো, সেটা হচ্ছে যে পরিবর্তনশীল যোজ্যতা তুল্যাঙ্ক বা যৌগের উপর ডিপেন্ড করে। এবার 2 নম্বর যে শর্তটা যেটা হয়ে গেল, 2 নম্বর শর্ত যেটা হয়ে গেল সেটা হচ্ছে তোমার কি আণবিক ভরের কি বলে কোন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তার উপর নির্ভর করে, ঠিক আছে। তো মৌলটি যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এটা একটা বলি। তো মৌলের তুল্যাঙ্ক ভারের মান নির্ভর করে, ঠিক আছে, মৌলটি যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে, মৌলটি যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে মৌলের তুল্যাঙ্ক ভার মান আর একটা জিনিসের উপর নির্ভর করে, সেটা হচ্ছে তোমার মৌলটি যে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এটাও তোমাদের খেয়াল রাখতে হবে কিন্তু, হ্যাঁ, এইসব সূক্ষ্ম পয়েন্টগুলো তোমাদের কিন্তু খেয়াল রেখেই কিন্তু এগিয়ে যেতে হবে, তবেই তোমরা পড়াশোনা পারবে। হ্যাঁ, তাল মিলিয়ে যেভাবে পড়াচ্ছি সেভাবে তোমরা যদি পড়তে থাকো তাহলে দেখবে তোমরা কিন্তু কারোর থেকে কম হবে না। তোমরা কিন্তু দেখবে অন্যরা যেভাবে পারছে তোমরাও কিন্তু পারবে কিন্তু। হ্যাঁ, তোমরা যদি এগুলো যদি ওভারলুক করো, ঠিকমতো না পড়ো, ভেবে রাখো যে প্রথম দিকে পড়ছি আর এখন কি পড়ে কি হবে, তাহলে কিন্তু তোমরা বাকিদের থেকে পিছিয়ে যাবে। তখন তোমাদের মনে হবে যে এগুলো খুব কঠিন, কিন্তু কঠিন কোনোটাই নাই, স্টেপ বাই স্টেপ এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এটাকে একবার পড়লে হবে না, বারবার পড়তে হবে। তাহলে এখানে দেখো দু ধরনের একটা
এক্সাম্পল এখানে তুলে ধরা হয়েছে। 1 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে, ঠিক আছে, Fe প্লাস 2HCl, ঠিক আছে, ইকুয়াল টু FeCl2 প্লাস H2। এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোহা হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ফেরাস ক্লোরাইড যৌগ গঠন করেছে। ক্লিয়ার হলো তো? তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে আমি যদি রাসায়নিক সমীকরণের হিসাব করি তাহলে 55.85 এত ভাগ ওজনের লোহা, ঠিক আছে, তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে তোমার FeCl2 কত গ্রাম হাইড্রোজেন প্রতিস্থাপন করছে। এবার আমরা তুল্যাঙ্ক ভারের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাতে চলে যাব যে মৌলের যত ভাগ ওজন, হ্যাঁ, 1 ভাগ ওজন হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিস্থাপন করে, 8 ভাগ ওজনের অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে প্রতিস্থাপন করে কোনো যৌগ থেকে, বা 35.5 ভাগ ওজন ক্লোরিনের সঙ্গে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করে। তাহলে এখানে কোনো যৌগ থেকে প্রতিস্থাপন করছে, তাহলে লোহা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে নিজে সেই জায়গাটা দখল করছে। তো আজকালকার মার্কেটেও তাই হয়, যে কম্পিটিশানে এগিয়ে থাকে তারাই সাকসেস অর্জন করে, ঠিক আছে, সব ধরনেরই কম্পিটিশান। তাহলে এখানে দেখ 55.85 গ্রাম যদি আমি ধরি, এত ভাগ ওজনের লোহা কত পরিমাণ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করেছে। আমি যদি হিসাব করি তাহলে 2 × 1.008, 1 ধরলেও অসুবিধা নেই, কিন্তু প্রিসাইজ মান ধরলে এটাই হয়। তাহলে 1 ভাগ অর্থাৎ 1.008 এত ভাগ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে কত গ্রাম লোহা লাগছে? 55.85কে 2 দিয়ে ভাগ করব, তাই তো? এদিকে হিসাবটা আসছে যে 2 × 1.008 এত ভাগ, ঠিক আছে, এত ভাগ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে তোমার 55.85 ভাগ লোহার প্রয়োজন। তাহলে 1.008 ভাগ হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে কত পরিমাণ লাগবে? তাহলে যে পরিমাণটা আছে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে, 2 দিয়ে ভাগ করলাম। তাহলে তো দেখেই মানটা আমি বলে দেবো তো কত আসছে। ওই যে এই মানটা আসবে, এই যে দেখতে পাচ্ছ 27.925, তো এখানে আসবে 27.925, বুঝতে পারছো? তাহলে এই যে বিক্রিয়াটা আমরা দেখলাম, তাহলে এখানে লোহার তুল্যাঙ্ক ভার, অর্থাৎ এই বিক্রিয়ায়, ঠিক আছে, লোহার তুল্যাঙ্ক ভার, অর্থাৎ যে বিক্রিয়াটা এখানে উল্লেখ করা হয়েছে, হ্যাঁ, হচ্ছে 27.925। এই বিক্রিয়া বলতে এই যে আমরা বিক্রিয়াটা নিয়েছি, ওপরে যে বিক্রিয়াটা নিয়েছি সেখানে যাকে প্রতিস্থাপন করেছে সেইগুলোকে আমরা কিন্তু এইগুলো কেন শিখছি বলো তো? কেন কি আমরা এইগুলোকে কাজে লাগিয়ে অঙ্কগুলো করব, তখন কিন্তু তোমরা বলতে পারবে না যে স্যার বুঝতে পারলাম না। কিন্তু বোঝার টাইম কিন্তু এখনই। এই যে তোমাদের বুঝিয়ে দিচ্ছি ধীরে সুস্থে আরামসে, এটাই তোমাদের কাজে লাগবে, ঠিক আছে। আর একটা উদাহরণ তুলে ধরি, সেটা লোহার, দেখো নিশ্চয়ই বুঝতে পারছো। এবার আজ থেকে ইকে যাব, লোহার আরেকটা বিক্রিয়া দিয়েছে, দেখো 2Fe প্লাস 3Cl2, এবার 2FeCl3। তাহলে এইখানে যে বিক্রিয়াটা দেওয়া হয়েছে, এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে লোহা, ঠিক আছে, ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করে Fe ক্লোরাইড যৌগ গঠন করেছে। অর্থাৎ এখানে লোহা প্রতিস্থাপন বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি, তোমার সংযোজন বিক্রিয়া অংশগ্রহণ করেছে, যুক্ত। এই যে যত মৌলের যত ভাগ ওজন, তোমার ক্লোরিনের ক্ষেত্রে কী ছিল, 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। তাহলে যদি আমি এখানে হিসাবটি করি, একটু আলাদা করে লিখলে ভালো হতো, 2 × 55.85 এত ভাগ, ঠিক আছে, ওজনের লোহা 3 × 71 এত ভাগ, ঠিক আছে, ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। ভালো করে দেখে নাও,
3 × 71 ভাগ ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। এবার লোহার এখানে তুল্যাঙ্ক ভার বার করতে গেলে আমার ক্লোরিনের বেসিক মান যেটা দিয়ে তুল্যাঙ্ক ভার বার করতে হয়, ঠিক আছে, সেটা হচ্ছে 35.5, ওই মানে কিন্তু চলে যেতে হবে। তাহলে আমি যদি এই হচ্ছে দেখো, এবার আমরা জানি পেনের খালি শেষ হয়ে যাবে, এত লিখছি আমি। 35.5 ভাগ, ঠিক আছে, তাহলে 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে কত পরিমাণ লোহা যুক্ত হবে এটা আমাকে বার করতে হবে। তাহলে 35.5 ভাগ ক্লোরিনের সঙ্গে কত পরিমাণ লোহা যুক্ত হবে, তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমরা ঐকিক নিয়মে করব। 2 × 55.85 বাই, ঠিক আছে, 3 × 71 × 35.5, বোঝা গেল। এই মানটা আমাকে করতে হবে ঐকিক নিয়মে, এটা আমরা ক্লাস 10তে করে আসছি, ঠিক আছে। তাহলে এই মানটা আমাকে ধরতে হবে। তাহলে ক্যালকুলেটরে যখন বসাবে এই মানটা, তাহলে আলটিমেটলি যে উত্তরটা আসবে সেটা এইটাই আসবে, 27, এইটা আসবে 18 পয়েন্ট, এই যে দেখতে পাচ্ছ, 18 পয়েন্ট, এই যে 18.616। ক্যালকুলেটরে যদি বসাও মানটা, তাহলে 18.616, এই এত ভাগ ওজনের লোহা 35.5 ভাগ ওজনের ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমাদের যে বিক্রিয়াটা দেওয়া হলো, এই বিক্রিয়ায়, ঠিক আছে, এই বিক্রিয়ায় লোহার তুল্যাঙ্ক ভার হয়ে যাবে মান 18.616, বোঝা গেল। এই বিক্রিয়ায়, এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটা কোন বিক্রিয়া, এই যে প্রথম দিকে যে বিক্রিয়াটা নিয়েছিলাম, এই সেই হচ্ছে বিক্রিয়া যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লোহার তুল্যাঙ্ক ভারের মান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, 27.925 না হয়ে 18.616 আসছে। তো এইভাবেই আমরা করব, ক্লিয়ার হলো তো। তো পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখায় এরকম আরও অনেক মৌল আছে, সেগুলোর কিছু উদাহরণ দেওয়া আছে তোমাদের বইয়ে, সেগুলো করে নেবে। হ্যাঁ, তো একটু লিখে রাখি, সেই জায়গাটা একটু লিখে রাখি, সেটা হচ্ছে পরিবর্তনশীল, ঠিক আছে, তুল্যাঙ্ক ভার দেখায় এরূপ, ঠিক আছে, এরূপ কিছু মৌলের উদাহরণ হলো, এরূপ কিছু মৌল আমরা দেখব যারা এরকম পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখায়, ঠিক আছে। তাহলে পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখায় এরকম কিছু মৌলের উদাহরণ আমরা তুলে ধরব, ঠিক আছে। তারা কারা, তারা হচ্ছে কপার, লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, টিন, লেড, ঠিক আছে, আর্সেনিক, মার্কারি ইত্যাদি। দেখতে পাচ্ছ, পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার দেখায় এরকম কতগুলো মৌলের উদাহরণগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। কপার, লোহা, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, টিন, লেড, হ্যাঁ, আর্সেনিক নাকি অ্যাস্টাটিন মনে পড়ছে না, আর্সেনিক হবে, আর একটা মার্কারি। যদি ভুল হয়ে থাকে আমাকে
বলবে, হয়তো পড়াতে পড়াতে অনেক সময় ভুলে যায়। এই হচ্ছে আমাদের পরিবর্তনশীল তুল্যাঙ্ক ভার। এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে বিভিন্ন এবার তো মৌলের তুল্যাঙ্ক ভার কীভাবে বার করতে হয় এগুলো তো আমরা শিখে গেলাম। এবার মূলকের, অ্যাসিডের, অ্যাসিড ক্ষার, লবণের তুল্যাঙ্ক ভার কীভাবে বার করতে হয় এগুলো আমরা শিখব। ঠিক আছে, এটা শিখলে মোটামুটি আমাদের তুল্যাঙ্ক ভাগ দিকটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এতটাই করাবো। মোটামুটি দুটো ভাগ করতেই মোটামুটি ঘন্টা 2 ঘন্টা লেগেই গেছে। আমি দুটো পার্টে ভিডিওটা পোস্ট করে দেবো, হ্যাঁ, যতটা তাড়াতাড়ি সম্ভব, কেন কি তোমাদের পড়ার ব্যাপারও আছে। সোমবারের মধ্যে আমাকে কিন্তু শেষের দিকেটা কমপ্লিট করে দিতেই হবে। ঠিক আছে, তাহলে এবার যেটা আমরা পড়ব সেটা হচ্ছে তোমার কি, ধৈর্য ধরে তোমরাও পড়বে, নোটগুলো পারলে বানিয়ে নেবে। নোট পারলে আমিও বানাতে পারি, কিন্তু আমি এতটাই কি বলে ল্যাথখোর যে এরকম ওই বই থেকে তুলে তুলে ওই লিখতে পারবো না। ওই ছকের মাধ্যমে বলে দিতে পারবো, কিন্তু ছকের মাধ্যমে তো আর পরীক্ষায় আসবে না। ঠিক আছে, তোমাকে পড়তে হবে, আর বইয়ের বিকল্প কিন্তু আর কিছুই হতে পারে না। কিন্তু যারা কি বলবো ভালো স্টুডেন্ট তারা কিন্তু ওই আর কি দুটোই মেনটেন করার চেষ্টা করে। ঠিক আছে, আর আমি চাইছি যে বইটাই তোমরা করো। তো ফার্স্ট হচ্ছে মূলকের তুল্যাঙ্ক ভার। লিখতে লিখতে যতটা ভাঁট বকতে পারা গেল বকে দিলাম। এবার হচ্ছে মূলকের তুল্যাঙ্ক ভার কী করে বার করব। হ্যাঁ, তোমরা কিন্তু সংজ্ঞা পড়বে, সংজ্ঞাটা একবার পড়ে নেবে। আমি কিন্তু সংজ্ঞায় যাব না, আমি কিন্তু ডাইরেক্ট ফর্মুলায় যাব, কিন্তু এটাই আমাকে আলটিমেটলি কাজে লাগবে। তাহলে মৌলের যখন বইটার রিভাইজ দেওয়া হবে তখন দেখিয়ে দেবো। তো মূলকের তুল্যাঙ্ক ভার বার করার ফর্মুলা কি? তাহলে এই যে একটু আগে সালফেট নাইট্রেট বার করছিলাম, এখানে দেখো মূলকের তুল্যাঙ্ক ভার বার করার ফর্মুলা হচ্ছে, প্রথমে মূলক যেহেতু বলেছে আয়নীয় যৌগের মতো আয়ন, তাহলে সংকেত ভর হবে। ঠিক আছে, তো মনে রাখবে, ছোটো ছোটো জিনিস মনে রাখাটা খুব দরকার। তাহলে এটা হচ্ছে মূলকের সংকেত ভর। ঠিক আছে, এই হচ্ছে মূলকের সংকেত ভর। এই সংকেত ভরকে মূলকের যোজ্যতা কীভাবে চিহ্নিত করব? আধান থেকে চিহ্নিত করব। হ্যাঁ, মূলকের যোজ্যতা, তাহলে মূলকের যোজ্যতা দিয়ে তুমি যদি ভাগ করো মূলকের সংকেত ভরকে, তাহলে তুমি কিন্তু মূলকের পেয়ে যাবে, কি বলে, তুল্যাঙ্ক ভার পেয়ে যাবে। ক্লিয়ার হলো তো? তাহলে সেটা বক্স করে দিই, হয়েছে? দেখতেই পাচ্ছ। তাহলে মূলকের তুল্যাঙ্ক ভর বার করার ফর্মুলা হচ্ছে মূলকের সংকেত ভর ইকুয়াল টু মূলকের যোজ্যতা। সংকেত মানে সংকেত থেকে ভর বার করবো, আর যোজ্যতা হচ্ছে তার আধান দেখেই বলে দিতে পারবো। ঠিক আছে, যেমন তোমাদের দেখো দুটো উদাহরণ তুলে ধরবো, যেটা তোমাদের একটু আগেই দিয়েছিলাম সংজ্ঞার ওখানে। এক হচ্ছে সালফেট। সালফেটের ক্ষেত্রে আমি বলেছিলাম 48 কী করে বেরোলো, SO4 ডাই মাইনাস, এই যে 2 মাইনাস আছে না, এটাই হচ্ছে যোজ্যতা। এই মূলকের তুল্যাঙ্ক ভার যদি বার করতে হয়, তাহলে আগে সংকেত ভর বার করতে হবে। সালফার কত? 1x32, অক্সিজেন কত? 4x16। এই তো হয়ে গেল প্রথমে একটা গল্প। এবার যোজ্যতা কত হবে? কিছুই না, তুমি এর আধানটা দেখবে, আধান কত? 2, তাহলে 2 দিয়ে ভাগ করবে। আলটিমেটলি এটা 96কে 2 দিয়ে ভাগ করা হয়, তাহলে এটা চলে আসবে 48। বোঝা গেল? আশা করি তোমরা বুঝতে পেরেছো সালফেটের তুল্যাঙ্ক ভার কেন 48 এসছে। আরেকটি উদাহরণ তুলে ধরবো, সেটা তোমাদের নিয়েছি এখান থেকেই। ঠিক আছে, তো একযোজী মূলকের ক্ষেত্রে, দ্বিযোজী মূলকের, এরা সব 2 যোজী মূলক, যোজ্যতা 2, তাই এরকম 2 দিয়ে ভাগ করেছি। একযোজী যেমন নাইট্রেট,
হাইড্রোজেন অক্সাইড, এই হাইড্রোজেন অক্সাইড OH মূলক, OH মাইনাস মূলক। এই জন্য দেখবে তোমাদের এই যে পার্টটা বলে দেওয়া পড়তে বলা হয়েছিল, এই দেখো যোজ্যতা, এই দেখো দেখতে পাচ্ছ, শূন্য যোজি, এক যোজি, দ্বিযোজি। এই যে এক যোজি দেখতে পাচ্ছ, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, দ্বিযোজি, এগুলো পড়তে বলা হয়েছে। এবার মূলকের ক্ষেত্রে চলে আসো। এই যে মূলক, এই যে হাইড্রক্সিল, এই এক যোজি কেন হচ্ছে, এর আধান হচ্ছে -1। এদের ক্ষেত্রে যদি তুল্যাঙ্ক ভর বার করবে না, তো এই তুল্যাঙ্ক ভর সংকেত ভরের সঙ্গে সমান হবে। একটা উদাহরণ তুলে ধরবো আমি, নাইট্রেটটা, এইটা তুলে ধরবো। হ্যাঁ, অ্যামোনিয়ার ক্ষেত্রেও তাই আসবে, এর সংকেত ভরটাই হবে তুল্যাঙ্ক ভার। নাইট্রাইটের ক্ষেত্রেও তাই আসবে, এর সংকেত ভরটাই হবে এর তুল্যাঙ্ক ভার। ক্লোরাইডের ক্ষেত্রেও তাই আসবে, এর সংকেত ভর যেটা বার করবে সেটাই তুল্যাঙ্ক ভর, কারণ যোজ্যতা এক দিয়ে ভাগ করতে হবে। পাইসালফেট যেটা আছে, এর যে তুল্যাঙ্ক ভর বেরোবে এটাও তাই সংকেত ভর বার করবে। হাইড্রোজেন জায়গায় হাইড্রোজেন মান বসাবে, সালফারের জায়গায় সালফার মান বসাবে, চারটে অক্সিজেন আছে, চারটে অক্সিজেনের মান বসে যোগ সব করে যোগ করে নেবে। এবং এই যে আধান দেখো মাইনাস মানে এর যোজ্যতা হচ্ছে 1। তখন এদের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার আর সংকেত ভর সমান। একইভাবে বাইসালফাইড, বাইকার্বনেটের ক্ষেত্রেও কিন্তু তাই হবে। কিন্তু যখনই আমরা দ্বিযোজির ক্ষেত্রে চলে যাব, সালফেটের একটু আগে উদাহরণটা তুলে ধরলাম, এখানে সালফেটের সংকেত ভরকে যোজ্যতা 2 দিয়ে ভাগ করলাম। একইভাবে সালফাইড আছে, সালফাইডের ক্ষেত্রেও তুমি কি করবে, SO3 2- আছে, এই আধান দেখেই তুমি বলে দিতে পারবে যে যোজ্যতা হচ্ছে 2। তো সালফাইডের ক্ষেত্রে একটা সালফার 3টে অক্সিজেন আছে, তো একটা সালফার মানে 32, আর 3টে অক্সিজেন হচ্ছে কত, 16 × 30 মানে 48, 48কে 32 দিয়ে যোগ করবে, যোগ করে যে মানটা আসবে সেটাই হচ্ছে সংকেত ভর, সেটাকে তুমি 2 দিয়ে ভাগ করবে। সিমিলারলি কার্বনেটও হচ্ছে দ্বিযোজি, এর ক্ষেত্রেও তাই করবে। ক্রোমেট CrO4 ডাইমাস, এখানেও তাই করবে। ডাইক্রোমেট Cr2 ডাইমাইনাস 2-, এই যে যোজ্যতা 2- আছে, এটা কিন্তু গোটা মূলকেরই, এই যে আধান আছে 2-, এটা গোটা মূলকেরই যোজ্যতা হচ্ছে 2। থায়োসালফেটের সংকেত দেখো, S2O3 2-। এর এই যে সংকেতটা তুমি দেখতে পাচ্ছ, এই গোটা হচ্ছে মূলক, এর আধান হচ্ছে 2-, টোটালটার সব মিলে কিন্তু 2-, কিন্তু হ্যাঁ, এই আধানটা গোটাটা মূলক মিলে ঘুরে বেড়ায়। তো এটাই হচ্ছে তার যোজ্যতা। তো তোমাকে কী করতে হবে, সিম্পলি সালফেটের যে সংকেত ভর আছে, 2টো সালফার 3টে অক্সিজেন, একটা সালফার 32, 2টো সালফার 64, 64 48 যোগ করবে, যোগ করে বেরিয়ে যাবে সংকেত ভর, সেই সংকেত ভরকে 2 দিয়ে ভাগ করবে, হয়ে গেল। এবার ত্রিযোজির ক্ষেত্রে দেখো, যেমন বোরেট, ফসফেট, আর্সেনেট, হ্যাঁ, ফেরোসায়ানাইড, এদের ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আগেরকার মতনই তোমাকে করতে হবে। এই বোরেটের সংকেত ভর বার করবে, দিয়ে যোজ্যতা আধান দেখলেই বুঝতে হবে 3-, তো 3- মানে -3 দিয়ে ভাগ করবে না, কিন্তু শুধু মানটা তুলে ধরবে। হ্যাঁ, যেমন সালফেটের ক্ষেত্রে 2, হাইড্রক্সিল, অ্যামোনিয়াম, নাইট্রেট, এদের ক্ষেত্রে 1, হয়তো -1 আছে, ওটা আধান, কিন্তু যোজ্যতার ক্ষেত্রে কিন্তু শুধু পূর্ণ সংখ্যাটাই ধরবে কিন্তু। হ্যাঁ, যেমন ফসফেটের ক্ষেত্রে দেখো PO4 3- আছে, তো PO4 3- আছে, তার মানে এখানে ফসফেটের ক্ষেত্রে যোজ্যতা কিন্তু হয়ে যাবে কি 3 হয়ে যাবে। হ্যাঁ, যোজ্যতা 3 হয়ে যাবে। ক্লিয়ার হলো, -3 হবে না, কিন্তু -3 দিয়ে ভাগ করবে কেন, ভাগ করবে না, কিন্তু 3 দিয়ে ভাগ করবে। একইভাবে আর্সেনেট, ঠিক আছে, এইভাবে করবে। তো আমি একটা এক যোজিটা দেখিয়ে দিই তোমাদের সুবিধার জন্য, ঠিক আছে, সুবিধাটা তোমাদেরই করে দেওয়া হয় পয়েন্ট টু পয়েন্ট, যাতে তোমরা 3 নম্বর হোক বা 4 নম্বর হোক, ভবিষ্যতের জন্য তোমরা যেন তৈরি হতে পারো। ভবিষ্যতে তো পড়াবে, কেউ না কেউ তো পড়াবে। NO3-, এই যে মূলক, এই হচ্ছে এক যোজি মূলক, এর মূলকের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে কি করব, নাইট্রোজেন হচ্ছে 1 × 14, অক্সিজেন হচ্ছে 3 × 16, এই হচ্ছে যোগ, সেটাকে আমি 1 দিয়ে ভাগ করব। ক্লিয়ার হলো? এবার 14 আর 48 কত হয়, 48কে 14 দিয়ে যোগ করো, 12, 4 1 5 6 62, ঠিক আছে, 8 4 12, 4 হ্যাঁ 62 আসছে। তাহলে নাইট্রেট মূলকের ক্ষেত্রে দেখবে যেটাই সংকেত ভর ওটাই হচ্ছে তার তুল্যাঙ্ক ভর, কেন কি এক যোজি। আমরা একটু আগে পড়েছি এক যোজি মৌলের ক্ষেত্রে, যে যেটাই তুল্যাঙ্ক ভর সেটাই হচ্ছে মৌলের পারমাণবিক ভর। এবার মূলকের ক্ষেত্রেও আমরা তাই বলবো, যে এক যোজি হলে যেটা সংকেত ভর সেটাই হবে তোমার তুল্যাঙ্ক ভার। এটা আমাকে আলাদা করে যেন প্রমাণ করতে না হয়, সেটা ফর্মুলাতে বসাবে, মূলকের যোজ্যতা 1 বসালেই
এখানে 1 বসালেই পেয়ে যাবে মূলকের তুল্যাঙ্ক ভর, মূলকের সংকেত ভর। ঠিক আছে, তাও আমি তোমাদের এখান থেকে কনক্লুশন টেনে দিই। ঠিক আছে, যে মূলকের তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু মূলকের সংকেত ভর। এটা পসিবল এই যে উদাহরণের ক্ষেত্রে, এটা তখনই পসিবল যখন কি হবে, মূলকের যোজ্যতা কত হবে, 1 হবে। তাই তো, এই তো প্রমাণ। তো এই তো হয়ে গেল মূলকের ক্ষেত্রে। এবং অ্যাসিড এবং ক্ষারের ক্ষেত্রে কীভাবে তুল্যাঙ্ক বার করতে হয়, তাহলে আমরা অ্যাসিড ও ক্ষারের ক্ষেত্রে তুল্যাঙ্ক বার করব। অ্যাসিড এবং ক্ষার, ঠিক আছে, বা ক্ষারক দুটোই বলা যেতে পারে এর তুল্যাঙ্ক ভার। একটা জলে দ্রাব্য, তুল্যাঙ্ক ভার ক্ষার বা ক্ষারকের মধ্যে বেসিসটি। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাসিড বা ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার। এবার 9-এর চ্যাপ্টারে অ্যাসিড আর ক্ষার আছে, মনে করে দেখবা, ওখানে আমরা আবার এখানেও আমরা পড়ব শেষের দিকে। তো অন্তত আমাদের এখানে তো পড়তেই হবে। তো ফার্স্ট যেটা পড়বো, বেসিক তো পড়তেই হবে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার প্রথমে পড়ব আমরা। ঠিক আছে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার হয়েছে, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার আমরা প্রথমে পড়ব। অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার ফর্মুলা আছে। ঠিক আছে, ডাইরেক্ট ফর্মুলাতে পড়ব আমরা। কি, অ্যাসিডের তুল্যাঙ্ক ভার ইকুয়াল টু হচ্ছে ওই প্রথমে অ্যাসিডের আণবিক ভর, অ্যাসিডের আণবিক ভর, এবং ভাগ করব কি দিয়ে, অ্যাসিড এর অণুতে, ঠিক আছে, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণুর সংখ্যা। এই যে ফর্মুলা, ভালো করে দেখো। তাহলে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করতে গেলে অ্যাসিডের আণবিক ভরকে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তো এই যে হাইড্রোজেনের, এই যে অণুতে প্রতিস্থাপনযোগ্য এই যে হাইড্রোজেন পরমাণু সংখ্যা, এটাকে আলটিমেটলি অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলা হয়। কি বলা হয়, বলা হয়, তাহলে দাঁড়ালো অ্যাসিডের আণবিক ভর ডিভাইডেড বাই অ্যাসিডের, ঠিক আছে, অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলা হয়। বোঝা গেল? দেখে নাও, এই যে আমরা লিখলাম না অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা, এটাকে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা বলা হয়। এবার প্রশ্ন হচ্ছে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু সংখ্যা বলতে কি বোঝায়। মনে রাখবা যে অ্যাসিড, ঠিক আছে, তোমার ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। একটা অ্যাসিড আমি তুলে ধরছি, একটাই দেবো, বাকিটা ধরে নেবে, H2SO4, এই হচ্ছে অ্যাসিড। এর সঙ্গে ক্ষার মানে NaOH এর বিক্রিয়া হবে, 2NH হবে, দিয়ে হবে Na2SO4 প্লাস H2O। ক্লিয়ার হলো? তাহলে অ্যাসিড
নর্মালি অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ আর জল উৎপন্ন করে, কিন্তু সব ক্ষেত্রে জল উৎপন্ন করে না, অনেক ক্ষেত্রে শুধু লবণ উৎপন্ন করে। তাহলে এখানে দেখো সালফিউরিক অ্যাসিডের মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল, যেটি সোডিয়ামের OH দ্বারা দেখো প্রতিস্থাপিত হয়েছে। তো আলটিমেটলি বিক্রিয়াটা কি হয়েছে বলো তো? বিক্রিয়াটা ভালো করে অত ডিটেলসে যাব না। আলটিমেটলি দুটো H+ আয়ন বেরিয়ে এসছে, আর NaOH থেকে দুটো OH- আয়ন বেরিয়ে এসছে, দিয়ে এটাকে বিক্রিয়া করে 2 অণু জল হয়েছে, 2H2। বোঝা গেল তো? অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কিন্তু এটাই হয়, যে অ্যাসিড ভেঙে যায় দিয়ে দুটো H+ আয়ন দেয়, আর ক্ষারও ভেঙে যায় দুটো OH- আয়ন দেয়, দিয়ে H+ আয়ন OH- আয়নের সঙ্গে বিক্রিয়া করবে, দিয়ে জলে পরিণত হয়ে যাবে, দিয়ে কী হবে, অ্যাসিডের ক্ষার অম্লকত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে তো? এই যে ক্ষার অ্যাসিডের দুটি হাইড্রোজেন পরমাণুকে প্রতিস্থাপন করলো, এটাকেই বলা হয় অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। ক্লিয়ার হলো তো? অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু। তো এটা তো তোমাদের বোঝার জন্য বলা হলো, কিন্তু তোমরা শুধু মনে রাখবে এই দুটো H2, এইটাকেই বলবে ক্ষারগ্রাহিতা। ঠিক আছে তো? তো ক্ষারগ্রাহিতার অর্থই হচ্ছে অ্যাসিডের অণুতে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু, মানে অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কটা ক্ষারকে গ্রহণ করলো। তো অ্যাসিডের মধ্যে থাকা দুটো H+ আয়ন দুটো OH- আয়নকে গ্রহণ করলো। তো ক্ষার গ্রহণ করা বলতে এরকম দুটো OH- আয়নকে গ্রহণ করলো, এইভাবেই অর্থটা ধরে নেওয়া হয়, ক্ষারগ্রাহিতা। তো এটা তো হলো ডিটেলস। তো যারা ভবিষ্যতে কেমিস্ট্রি নিয়ে পড়বে তারা এই ডিটেলসগুলো জানবে এবং জানা উচিত। বাট যারা এইচএসের মধ্যেই কেমিস্ট্রিতেই থাকবে তাদের ক্ষেত্রে জেনে এইটুকুই মনে রাখবে যে এই অ্যাসিডে কটা হাইড্রোজেন আছে সেটাই মেপে নেবে। ঠিক আছে তো? তাহলে এই ক্ষেত্রে তোমার যদি উদাহরণে চলে যাই, ঠিক আছে তো, উদাহরণে যদি চলে যাই, সালফিউরিক অ্যাসিড এর যদি তুল্যাঙ্ক ভার বার করতে বলা হয়, ঠিক আছে, তাহলে আমরা বইয়ের উদাহরণটা তুলব। সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, এই যে অ্যাসিডের দেখো বলেছি কি অ্যাসিডের আণবিক ভর, ঠিক আছে, তাহলে অ্যাসিডের আণবিক ভর বলতে কি সালফিউরিক অ্যাসিড আণবিক ভর হবে 98, যোগ করে দেখবে, সেটাকে 2 দিয়ে ভাগ করবে, এই যে দুটো হাইড্রোজেন আছে, আলটিমেটলি 49 আসবে। ঠিক আছে, এখন ভেঙে ভেঙে সব কিছু বলে দেবো নাকি, আজব ব্যাপার। আর একটা হচ্ছে তোমার দেখো নাইট্রিক অ্যাসিড HNO3, নাইট্রিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করতে হবে। এতদিনে তো তোমাদের আণবিক ভর বার করা তো শিখে যাওয়া উচিত। ঠিক আছে তো? তাহলে HNO3 তুল্যাঙ্ক ভর যখন বার করবো, তাহলে HNO3 আণবিক ভর বসাবো, এরকম যে আণবিক ভর বসাবো সেটাকে ক্ষারগ্রাহিতা। এখন নাইট্রিক অ্যাসিডের ক্ষেত্রে দেখো ক্ষারগ্রাহিতা কী করে বুঝলাম, একটা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু একটা OH দ্বারা প্রতিস্থাপিত হবে। তাহলে এখানে আমরা কী করব, নাইট্রিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে তোমার 36.5, তাহলে এটাকে আমরা 1 দিয়ে ভাগ করব, উত্তর আসবে কত, 36.5। হাইড্রোজেন 1, নাইট্রোজেন 14, অক্সিজেন হচ্ছে তোমার ঠিক করলাম কি না, ভুল করলাম, HCl এর মান এখানে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, HNO3 এটা হবে না, আবার HNO3 বার করতে হবে। 1 + 14 + 48 কত হয় রে? 14 আর 48কে যোগ করলে 8 × 4 = 12, 4 × 5 = 62, 63। সরি, মাছি মেরা কেরানির মতো অবস্থা হয়ে গেছে, ঝাপতে গিয়ে ভুল ঝেপে দিলাম। ভাগ্যিস 63। তো 63কে তোমাকে 1 দিয়ে ভাগ করতে হবে, তাহলে উত্তর আসবে 63। ঠিক আছে, 63কে ভাগ করবে, হ্যাঁ এটা আলাদা। এই যে এবার 35, এই যে 36.5 কোনটার বলো তো, বলে দিচ্ছি, HCl এর ক্ষেত্রে। HCl এর যদি তুল্যাঙ্ক ভার বার করতে হয়, হ্যাঁ, তো HCl এর ক্ষেত্রে হাইড্রোজেন হচ্ছে 1, ক্লোরিন 35.5, তাই 36.5। এখানে দেখো একটাই প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন আছে, একটাই হাইড্রোজেন, 1 দিয়ে ভাগ করবে, তাহলে আসবে কত, 36.5। এইভাবে অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করা হয়। ক্লিয়ার হলো? তো আরও অনেক আছে, তো সেগুলো তোমরা দেখবে, কিছু বইয়ে দেওয়া আছে।
এবার ক্ষারক বা ক্ষারের তুল্যাঙ্ক ভার বার করব। ক্ষারক বা ক্ষারের তুল্যাঙ্ক ভার আর কিছুটা আছে, হয়ে গেলে আমিও বেঁচে যাই। হাতে ধরে মোবাইল অনেকক্ষণ ধরে, 1 ঘন্টার উপর হয়ে গেলে ধরে বসে আছি। কষ্টটা হচ্ছে, আর তোমাদের জন্য এইটুকু কষ্ট করতে হবে এখন, ঠিক আছে তো? দক্ষিণের ব্যাপারও আছে, আবার তোমাদের পড়ার ব্যাপারও আছে। পড়ার ব্যাপারটা ইম্পর্টেন্ট, নাহলে ভিডিওটা বানাতাম না, কেন কি হয়তো পিছিয়ে যাবে তোমরা। তো ক্ষার বা ক্ষারকের ক্ষেত্রে তুল্যাঙ্ক ভার যখন বার করবে, তো এখানে মোটামুটি অ্যাসিডের মতোই ফর্মুলা। কী হবে? ক্ষার বা ক্ষারকের দুটো ভিডিও একসঙ্গে যদি আমি অ্যাড করে দিই না, তো 2 ঘন্টার উপর হয়ে যাবে। আমি এটা চাই না, তোমরা বোর ফিল করবে। তো ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার হচ্ছে ক্ষার বা ক্ষারকের কি আণবিক ভর, ঠিক আছে? এটাকে ক্ষার বা ক্ষারকের বলো অম্লগ্রাহিতা, ঠিক আছে? এখানে প্রতিস্থাপনযোগ্য OH পরমাণুর সংখ্যা লেখা যেতে পারে। ক্ষার বা ক্ষারকের অণুতে, ঠিক আছে, প্রতিস্থাপনযোগ্য, আমি লিখে দিচ্ছি, প্রতিস্থাপনযোগ্য OH পরমাণুর সংখ্যা, পরমাণুর সংজ্ঞা না, পরমাণুর সংখ্যা। এই যে ক্ষার বা ক্ষারকের অণুতে প্রতিস্থাপনযোগ্য পরমাণু সংখ্যা যেটা বলছে না, এটাকেই বলা হয় তোমার, কি বলা হয়? অম্লগ্রাহিতা। অম্ল, যেমন ক্ষার গ্রাহিতা মানে কটা ক্ষার H+ আয়নকে খেলো, অমনি অম্লগ্রাহিতা হচ্ছে কটা H+ আয়ন OH- মূলককে খেলো, ঠিক আছে তো, দিয়ে প্রশমিত করলো। তো আলটিমেটলি দাঁড়াবে ইকুয়াল টু দিলাম ক্ষার বা ক্ষারকের আণবিক ভর, ঠিক আছে? এটাকে আমরা ক্ষার বা ক্ষারকের, ঠিক আছে, কি অম্লগ্রাহিতা এর সঙ্গে ভাগ করব, ঠিক আছে? দেখে নাও। তো আলটিমেটলি এইটাই মনে রাখো, অম্লগ্রাহিতা, ক্ষার বা ক্ষারকের তুল্যাঙ্ক ভার, অম্লগ্রাহিতা, ঠিক আছে? তো এইটাকেও আমরা সিম্পলভাবে যদি উদাহরণ তুলে ধরি, এই আগেরটাই তুলে ধরবো, কেন বারবার খাটবো না, একই জিনিস লিখবো না। এখানে যেমন আমরা অ্যাসিডের তুল্যাঙ্ক ভার বার করার সময় অ্যাসিডের দিক দিয়ে চিন্তা করছিলাম, যে কটা ক্ষারগ্রাহিতা, অর্থাৎ দুটো H+ আয়ন দুটো OH- আয়নের সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ অ্যাসিডে দুটো H+ আয়নকে দুটো OH- আয়ন গ্রহণ করছে, তাই অ্যাসিডের ক্ষারগ্রাহিতা। আর অম্লগ্রাহিতা হচ্ছে ক্ষারের ক্ষেত্রে, ক্ষারের ক্ষেত্রে অম্লগ্রাহিতা তখন কী হবে? উল্টো হয়ে যাবে, যে কটা OH- আয়নকে কটা H+ আয়ন গ্রহণ করছে। মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো OH- আয়নকে দুটো H+ আয়ন গ্রহণ করছে। এই বেসিসেই বলা হয় ক্ষারের অম্লগ্রাহিতা, ঠিক আছে? কটা অম্ল কটা OH- আয়নকে গ্রহণ করে প্রশম করে দিল। অর্থাৎ সেই দ্রবণের মধ্যে তুমি যখন লিটমাস কাগজ দেবে, না লাল পাবে না তুমি নীল পাবে, বোঝা গেল তো? একটা নিউট্রাল কালার পাবে। ওই যে নিউট্রালের একটা কালার হয়, সে কালার এখন মনে পড়ছে না, দেখে বলতে হবে, বয়স হচ্ছে তো সব কিছু আস্তে আস্তে ভুলে যাচ্ছি। তো এগুলো তুমি একটু অ্যাডজাস্ট করে নেবে। তো অম্লগ্রাহিতা ক্ষেত্রে, অর্থাৎ ক্ষারের অম্লগ্রাহিতার ক্ষেত্রে উল্টো হয়ে চিন্তা করবো, যে কটা অম্ল কটা OH- আয়নকে গ্রহণ করছে। এবার সেটা কী করে বুঝবো? আমাদের তো এত বুদ্ধি ভেঙে ভেঙে তো করার আমার দরকার নেই, আমরা সংকেত দেখেই বুঝে যাব। যদি সংকেতের মধ্যে দুটো OH থাকে তাহলে বুঝে যাবে যে ওর অম্লগ্রাহিতা হবে 2, যদি সংকেতের মধ্যে একটা OH থাকে তাহলে বুঝে যাবে যে ওর মধ্যে অম্লগ্রাহিতা হচ্ছে 1। যেমন এখানে উদাহরণে দেখো, দুটো খুব কমন উদাহরণ আছে, ঠিক আছে? একটা NaOH, দেখো একটা NaOH, এখানে দেখতে পাচ্ছ একটাই OH আছে, তার এখানে এর অম্লগ্রাহিতা, এই ক্ষারের
গ্রাহিতা লিখে দিচ্ছি, আগের ক্ষেত্রে লিখিনি, 1 হবে। তাহলে অতএব NaOH এর যদি তুল্যাঙ্ক ভার বার করতে বলা হয়, আমরা তো তুল্যাঙ্ক ভারও বার করছি, গ্রাম তুল্যাঙ্ক ভার তো যাইনি, এরপর তো গ্রাম তুল্যাঙ্ক ভার শুরু হবে। তো NaOH এর তুল্যাঙ্ক ভার যদি বার করতে হয়, তো NaOH এর কী করতে হবে, তোমার আণবিক ভরকে, তা NaOH এর আণবিক ভর মানে কত, সোডিয়াম হচ্ছে 23, অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, তাকে কটা OH আছে এখানে, 1 দিয়ে ভাগ করবে, তাহলে 23, 16, 17 মানে 40, তাহলে 40কে তুমি 1 দিয়ে ভাগ করছো, তাহলে উত্তর আসবে 40। এবার তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইড নাও, তাহলে এটা দেখো আর বলছি না, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রক্সাইড নাও, তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত হচ্ছে OH2, এর ক্ষেত্রে অম্লগ্রাহিতা কত, এর ক্ষেত্রে অম্লগ্রাহিতা হচ্ছে তোমার 2, তাহলে অতএব ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে তোমার যদি তুল্যাঙ্ক ভার বার করতে বলা হয়, তুল্যাঙ্ক ভার যদি বার করতে বলা হয়, তাহলে তুমি কি করবে, তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের আণবিক ভর বসাবে, ক্যালসিয়াম হচ্ছে 40, এখানে দেখো সংকেতে 2টো অক্সিজেন আছে, OH2 ব্র্যাকেটে 2, 2 × 16 প্লাস 2 × 1, 2টো হাইড্রোজেন আছে, এটাকে তুমি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের অম্লগ্রাহিতা 2 দিয়ে ভাগ করবে। তো আলটিমেটলি কত দিয়ে ভাগ হচ্ছে, আলটিমেটলি তোমার 74 বার বেরোবে, 74কে 2 দিয়ে ভাগ করবে, 37 আসবে। অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইডের তুল্যাঙ্ক ভার, এই যে তুল্যাঙ্ক ভার কত বেরোলো, 37 বেরোলো, তো 2 দিয়ে ভাগ করে। আর NaOH এর তুল্যাঙ্ক ভার কত বেরোলো, 40 বেরোলো, 1 দিয়ে ভাগ করে। তাহলে এই সংকেত দেখে কিন্তু বলে দিতে পারবো, ঠিক আছে। এবার লাস্ট নট ফর দ্য লিস্ট, সেটা হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভার। এটা হয়ে গেলেই আমি বেঁচে যাই, তোমরাও বেঁচে যাবে। লবণের, এগুলো আবার আপলোডের ব্যাপার আছে, লবণের তুল্যাঙ্ক ভার, ঠিক আছে। তা লবণের তুল্যাঙ্ক ভার বার করতে হবে, এগুলো ভুলে গেলে হবে না, এগুলো ক্লাস 12-এও কাজে লাগবে বিভিন্ন চ্যাপ্টারে। লবণের তুল্যাঙ্ক ভার কী করে বার করব, তো লবণের তুল্যাঙ্ক ভার বার করার ফর্মুলা হচ্ছে লবণের তুল্যাঙ্ক ভার, 11টা হচ্ছে তোমাদের লার্নিং পিরিয়ড, ঠিক আছে। তো ভালো করে পড়বে, কিছু চ্যাপ্টার তো অবশ্যই তোমাদের জয়েন্ট নিটে আসবেই, যেমন থার্মোডাইনামিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আর ফার্স্ট চ্যাপ্টার তো ইম্পর্টেন্ট আছেই, হ্যাঁ, পরমাণুর চ্যাপ্টার, পর্যায় সারণী, এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো নিট ফিট পরীক্ষাতে খুব আসে, পর্যায় সারণী, কেমিক্যাল বন্ডিং, এগুলো তো খুব আসে। তাহলে লবণের ওই আণবিক ভর বা সংকেত ভর, ঠিক আছে, আণবিক ভর বা সংকেত ভর, ঠিক আছে, সেটাকে বলছে, এটাকে লিখিনি, হ্যাঁ, প্রতি অণুতে, আণবিক ভরের অণুতে উপস্থিত, এটা লেখা উচিত না, প্রতি সংকেতে লেখা উচিত, উপস্থিত, যাই হোক, ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা, সংকেত এই জন্য লেখা উচিত কারণ কি সংকেত ভর না, এটাকে যোজ্যতা দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে জিনিসটা কি দাঁড়ালো, মৌলের তুল্যাঙ্ক ভার, এই যে, তাহলে মৌলের লবণের তুল্যাঙ্ক ভার, তখন কোথায় লবণ থেকে কোথায় মৌল থেকে কোথায় চলে গেলাম, লবণে চলে গেলাম, যোজ্যতাও কেটে গেল। তো লবণের যখনই তুল্যাঙ্ক বার করব, প্রথমেই লবণের আণবিক ভর বা সংকেত ভরকে বলছে প্রতি অণুতে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা। তাহলে তোমাকে যে লবণটা দেবে তুমি সেটা কেটে দেখে নেবে তার মধ্যে কটা ক্যাটায়ন কটা অ্যানায়ন আছে, এবং দুটোর মধ্যে যে কোনো একটাকে চয়েস করবে, হ্যাঁ, এবং সেটাকে তারই যোজ্যতা দিয়ে গুণ করবে, দেখবে দুটোর ক্ষেত্রে মান একই আসে, সেটা বুঝতে পেরেছো। তো তো আমরা কঠিন এক্সাম্পলটাই তুলে ধরি, সহজটা তো সবাই পারবে, ঠিক আছে, সহজ তো সবাই পারবে, দু একটা তুলে ধরবো, যেমন
SO4 যেটা বইয়ে দেওয়া আছে, এরকম কঠিন প্রথমেই দিয়ে দিয়েছে। তো এটাকে যদি তুমি ভাঙো, যদি ভাঙা হয়, এই ভাঙা ভুঙিগুলো কিন্তু জানতে হবে কিন্তু, হ্যাঁ, এগুলো প্র্যাকটিস করলেই হয়ে যাবে, অত ঘাবড়ানোর কিছু নেই। দুটো L+3 আর 3টি SO4 ডাই- আয়নে ভাঙা হয়, এটা মনে রাখতে হবে কিন্তু, হ্যাঁ। এটা আমি দেখিয়ে দিলাম, বাট এটা তোমাদের মনের মধ্যে থাকবে, সব জায়গায় ভেঙে দেখানো দরকার নেই। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। 2 অ্যালুমিনিয়ামের যোজ্যতা +3। তো হয়তো প্রথম দিকে তোমাদের কঠিন মনে হবে, কেন কি তোমরা ট্রেনে অতটা গুরুত্ব দাওনি, বাট এখানে তোমাদের গুরুত্ব দিতে হবে। তাহলে এখানে দেখো, যখনই লবণের তুল্যাঙ্ক ভার বার করবো, তো আমরা এখানে বুঝতেই পারছি যে Al2SO4 লবণে L+3 সংখ্যা হচ্ছে, L+3 মানে এই যে এর সংখ্যা হচ্ছে তোমার দুটো, আর সালফেট ডাই-2- এর সংখ্যা হচ্ছে 3টে। এবং আধান দেখলে বুঝতে পারবে, অ্যালুমিনিয়ামের আধান দেখলে বোঝা যাবে যে L+3 যোজ্যতা হচ্ছে 3, আর সালফেটের যোজ্যতা হচ্ছে তোমার কি 2। ঠিক আছে, তাহলে তোমাকে যদি বলে যে Al2SO4 এর তুল্যাঙ্ক ভার বার করো, ঠিক আছে, তাহলে তুমি আইদার অ্যালুমিনিয়াম+3 বলছে ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যার সঙ্গে তার যোজ্যতা গুণ করতে হবে। মানে আলটিমেটলি এখানে যেটা বলতে চেয়েছে, মোট যোজ্যতা, ঠিক আছে, তো টোটাল যোজ্যতা, সেটা ক্যাটায়নের হতে পারে বা অ্যানায়নের হতে পারে। মোট যোজ্যতা, তাহলে আমাদের যে লবণটা আছে তার মধ্যে L+3 এর মোট যোজ্যতা, ঠিক আছে, মোট যোজ্যতা কত। তো টোটাল যোজ্যতা বার করতে গেলে আমাকে কী করতে হবে, অ্যালুমিনিয়াম+3 দুটো আছে, এবং প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের আধান হচ্ছে +3, তো সেটাকে 3 দিয়ে গুণ করে দেবো, যোজ্যতা হচ্ছে 3, তাহলে 6। আর যদি SO4 ডাই- বার করা হয় যে এর মোট যোজ্যতা কত, তো SO4 2- কটা আছে, 3টে আছে, ঠিক আছে, তো এর মাথায় আধান কত, 2-, তো 2 দিয়ে গুণ করবে, তো যোজ্যতা 6। তাহলে দেখো, এই জন্য এখানে বলেছে যে ক্যাটায়ন বা অ্যানায়ন দুটোর মধ্যে যে কোনো নাও, তার যোজ্যতা সংখ্যাকে যদি দিয়ে গুণ করো, তাহলে সংখ্যা হয়ে অ্যালুমিনিয়াম+3 সংখ্যা হচ্ছে 2 আর যোজ্যতা 3, তাই 2 × 3 6। সালফেটের সংখ্যা হচ্ছে 3 আর যোজ্যতা 2, তাই 3 × 2 6। এটাকে মোট যোজ্যতা বা এগুলোই বলা হয়। তার মানে অ্যালুমিনিয়াম সালফেটে যদি তুল্যাঙ্ক ভার বার করতে হয়, তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে। অতএব Al2SO4 3, ঠিক আছে, লবণের তুল্যাঙ্ক ভার কত হবে, তোমার Al2SO4 এর বানাও, অ্যালুমিনিয়াম 23, 27, 23 বলছি, এটাকে 2 দিয়ে গুণ করবে। সালফেট হচ্ছে 96, সালফেট 98, তো এটাকে 3 দিয়ে গুণ করবে, দিয়ে ক্যালকুলেটরে বসাবে, এটাকে টোটাল 6 দিয়ে ভাগ করবে। তাহলে আমি তো দেখেই বলে দেবো, 342, এটাকে 6 দিয়ে ভাগ করবে, আসবে 57। তার মানে Al2SO4 এর যে তুল্যাঙ্ক ভারটা বেরোলো, ঠিক আছে, কত বেরোলো, 57 বেরোলো। এইভাবে বার করবে, বোঝা গেল? হয়েছে, তোমাদের এইগুলো পড়তে হবে। একটাই উদাহরণ, আরও উদাহরণ চাইতে গেলে আমাকে ক্যালকুলেটার নিয়ে বসতে হবে। তো বাকিদের ক্ষেত্রেও তুমি এইভাবেই করতে পারো, হ্যাঁ। আচ্ছা, একটা সহজটা করে দিই, হ্যাঁ। ক্যালসিয়াম ক্লোরাইড, CaCl2, এটাকে যদি ভাঙি, তো ক্যালসিয়াম 2 প্লাস আর 2Cl- আসছে। এখানে দেখো, ক্যালসিয়ামের সংখ্যা হচ্ছে +2 আর ক্লোরিনের সংখ্যা Cl- এর সংখ্যা 2। এবার ক্যালসিয়ামের যদি মোট যোজ্যতা বার করতে হয়, ক্যালসিয়াম +2 এর যদি মোট যোজ্যতা বার করতে হয়, ঠিক আছে, তাহলে কত হবে, একটাই ক্যালসিয়াম, 2 দিয়ে গুণ 2। আর Cl- এর যদি মোট যোজ্যতা বার করা হতে হয়, তো Cl- কটা, 2, এবার এর যোজ্যতা হচ্ছে কত, মাইনাস মানে 1, মানে 2। তাই জন্যই ওই জায়গাটা বলেছে, প্রতি ইউনিটে উপস্থিত ক্যাটায়ন বা অ্যানায়নের সংখ্যা, ক্যাটায়ন বা অ্যানায়ন নাও, তার সংখ্যাকে যোজ্য দিয়ে গুণ করতে হবে, ওটাকে মোট যোজ্যতা বলে। তার মানে, হ্যাঁ,
CaCl2 এর লবণের যদি তুল্যাঙ্ক ভার বার করতে হয়, বারবার পড়বে কিন্তু, হ্যাঁ। তাহলে কী করবো, আগে আণবিক বার করতে 40, ক্লোরিন হচ্ছে 35.5, এটাকে 2 দিয়ে গুণ করবো, টোটাল 2 দিয়ে ভাগ করব। তো আলটিমেটলি কত আসবে, এটা দিয়ে যদি এগিয়ে যায়, বলটা থেকে ছোটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 40 71 মানে 40 + 71/2, তাহলে আলটিমেটলি হচ্ছে কত, 7 আর 4 111, 2 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তো 111ই হবে। 111কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10। চলো ভাগ করে বলছি, একটু অপেক্ষা করো। 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করছি তো, 5 10 11 5 5 55.5, চলো 55.5 আসছে। তার মানে CaCl2 লবণের তুল্যাঙ্ক ভর আসবে 55.5 আসবে, হ্যাঁ। এই হচ্ছে আমাদের আজকের বিষয়, এতটাই থাকবে, এতটাই তোমরা হজম করো। তারপরে আমরা ফার্দার বিষয়ে সামনের সোমবার আমরা ক্লাস করব এবং আশা করি অঙ্কগুলো শেষ করে দেবো, ঠিক আছে। এতটাই থাকলো, গুড নাইট।